যে দেশের জনগণ আমাকে সেফটি দেয় না, সেই দেশের জনগণকে আমি কীভাবে সেফটি দেবো? ফারুকী ভাই কী হিসেবে উপদেষ্টা হয়, এবং সে ফারুকী ভাই জনগণের জন্য কতদিন সে প্রতিবাদ করেছে, কোন কোন কাজে ছিল? আমাকে বিভিন্ন জেলা থেকে ফোন করতেছে যে তারা উপদেষ্টা হিসেবে হিরো আলমকে দেখতে চায়। আপনার বিশ্বাসযোগ্য কারণ না হয় আমার ফোনটা আপনারা যারা গণমাধ্যম আছেন কি, অথবা যাদের বিশ্বাস না হয় ফোনটা আপনারা আমার দেয়া একদিন নিয়ে যান, অথবা আমার কাছে আপনারা 2-1 ঘন্টা বসে থাকবেন যে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোনে অহরহ কল আসতেছে কি না, যে ভাই আপনি দেশের জন্য এত কিছু করলেন, যে আপনি তো আন্দোলনে ছিলেন, যে কোনো অন্যায় অত্যাচার প্রতিবাদ করছে, আপনি কয়বার মায়েরও খেলেন, দেশের জন্য তো আপনি শ্রম দিয়েছেন, তাহলে যারা শ্রম না দিয়ে দিলে উপদেষ্টা হতে পারে তা আপনি কেন হতে পারবেন না? আমি তাদেরকে একটা কথা বলছি যে উপদেষ্টা হওয়ার মতো আমার 2টা সাইড নেই। একটা উপদেষ্টা হতে গেলে মানুষের মনে করে সকলের আগে সবাই বলে যে হিরো আলম উপদেষ্টা দেখতে চায়, তাহলে আপনারাই আবার কিন্তু এক ব্যক্তি টল করে বলবেন হিরো আলমের মতো লোক উপদেষ্টা কেন হলো? আমার উপদেষ্টা হওয়ার মতো আমার লেখাপড়া নাই, আমি দেখতে সুন্দর না, এই জন্য আমি উপদেষ্টা হতে পারবো না। এই দুইটা সাইডে আমার ডিস্টার্ব খারাপ বলে সবাই। তাছাড়া আপনি অন্যায়ের প্রতিবাদ বলেন, হিরো আলম প্রতিবাদ করতে পারে, মানুষের যে কোনো বিপদ হলে পাশে দাঁড়াতে পারে। আমি 4বার জাতীয় সংসদ নির্বাচন করেছি, এবং যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আলম, যেখানে মনে করেন দেশের দুর্যোগ হলে হিরো আলম মানুষের পাশে দাঁড়ায়। তাহলে সব কিছুর বিষয়ে হিরো আলমের একটু হলেও, আর হিরো আলমের তুলে একটু হলেও জনপ্রিয়তা না থাকায় তাহলে হিরো আলম মানুষ এত ভালোবাসতো না, এত করে এক শ্রেণীর লোক হয়তো আমাকে দেখতে পারে না, সব লোক যে আমাকে ভালোবাসবে তারপর শিওর নেই। কিন্তু আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগও নেয়, বিএনপিও নেয়, মধ্যস্থরে দিলে একটা কোনো সরকারকে আমরা দেশটা দিতে পারি, কেমন পরিবর্তন কিছু পাওয়া যায় কি না। এই সরকার আসার পরে দেখেন আমাদের সামান্য খাদ্য যে দাম সেটাই এখনও পরিবর্তন করতে পারেনি। তারপরে মনে করেন সামনে আমাদের এখন পর্যন্ত মানুষের কর্মের ব্যবস্থা বলেন, তারপরে মনে করেন যেখানে ব্যবসা বাণিজ্য একটু উন্নত বলেন, কোনো কিছুর আমরা এখনও পরিবর্তন পাইনি। এই সরকার আসার পর থেকে কাকে উপদেষ্টা বানাবে, কাকে মনে করেন হলে যে কোন চেয়ারে বসাবে, কীভাবে মনে করেন হলে যে মানুষের দল পরিবর্তন করা যায়, এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ছে। আমরা তো দেখলাম না যে দেশের একটা, এই যে গত 3 মাস ধরে আসার পরে একটা কোনো উন্নয়নমূলক কোনো কাজ দেখছি আমরা পাইনি। কারণ তারা তাদের প্রতিটা লোকই তাদের গদিটা বাঁচাবে কীভাবে সেটা নিয়ে ব্যস্ত। 3 মাসে তো আমরা একটা হলেও পরিবর্তন পাবো, একটা পরিবর্তন করে ধরেন 3 মাস অন্তর খাদ্যর দামের একটা স্থিরতা নিয়ে আসেন, এটা তো একটু কমানোর আপনি এইটা একটা ব্যবস্থা আনতে পারতেন। একটা খাদ্যর অন্তর ছোটো, এই জিনিসটা একটা পরিবর্তন পাইলাম না। একটা জিনিসে তো পরিবর্তন পারে যে এই দেশটা আমাদের পরিবর্তন করছে 3 মাসের ভিতরে। যেহেতু রাজনীতি ইস্তফা দিয়েছি, আমি রাজনীতি আর করবো না, তাই উপদেষ্টা হওয়ার মতো কোনো চিন্তা ভাবনা আমি করি না, আমি উপদেষ্টা হতেও চাই না। আর মনে করেন ঘাটতি বলতে কি, যারা মনে করেন একটা চেয়ারে বসায়, যেমন ধরেন যারা এখন ছাত্ররা মনে করেন যারা এখন আন্দোলন যারা করে এখন বর্তমান দেশ চালাইতেছেন, তারা কিন্তু ছাত্র ছিল, যারা এখন তাদের কিন্তু দেশ চালানোর মতো কোনো অভিজ্ঞতাই নেই। এরা যখন একটা চেয়ারে বসার পরে কিন্তু তাদেরকে ফাইল যখন তাদের সামনে আসছে, স্যার এই জায়গাতে এই সমস্যা, কিন্তু সে কিন্তু তখন কিন্তু এই জিনিসটা দেখতেছে। তাই আমরা যখন একটা জিনিসের দায়িত্ব পাবো, আমরা কিন্তু সেই টাইমে দেখবো যে কোনটা আগে জরুরি দরকার করা, আমরা কিন্তু ওইটাই আগে করব। যেহেতু আমি ওই চেয়ারে বসিনি যে আমি ভোটের আগে অনেক নেতারা বড় বড় কথা বলে একটা জনগণকে ভোট নেয়, একটা আশা দেয়, সে আশা আমি দিতে পারবো না। আমি ওখানে আসার পরে বলতে পারবো যে আমি এই জায়গাটা কী কাজ করলে আমার পরিবর্তন আসতে পারে। এই সময় আমি রাজনীতি কেন ছাড়লাম, রাজনীতি ছাড়ার মধ্যে অনেক কটা কারণ আছে। একটা কারণ, আমি রাজনীতিতে দেখলাম যোগ বিয়োগ আপনি হিসাব করে দেখলাম যে অঙ্কে 0 আসে আমার কাছে। 0 কেমন করে আসে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে আছে তখন কি করলো, বিএনপি যারা আছে তাদেরকে পিটানো হইতেছে, তারা যারকে মনে করে সম্পত্তি সব লুটপাট করে খাওয়া হইতেছে। যখন মনে করেন আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা, মানে আওয়ামী লীগ ক্ষমতাতে আসলো, আওয়ামী লীগ কী করলো, বিএনপি সমস্ত এলাকার মুখে লুটে পেটে খাইতেছে, আওয়ামী লীগ মুখে লুটে পেটে খাইতেছে। বাদ বেগে দেখছে তারা লুটে পেটে খাই যে সম্পদটা গড়লো, সম্পদটা তারা মনে করেন পরে যে দল আসলো সে ছিনিয়ে নিয়ে গেলো, বাদ বেগে সময়টা কী করলো, তার জেলখানা মনে করে নিয়ে গেল, হয় তার মৃত্যু অথবা জেলখানা,
তার সারা জীবন আপনি সম্পদ করতে আপনি গরিবের টাকা রক্ত ঘামের টাকা ব্যাংক ব্যালেন্স করে নিজেও খাইতে পারলেন না, বাকি বেশি সময়টা কী করলেন জেলখানাত রাখলেন। কারণ মানুষের ভিতরে এই সততাটা নাই। সেই হিসেবে দেখলাম নির্বাচনে এখন বর্তমানে ক্ষেত্রে, কারণ আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমি 4 বার মনে করেন জাতীয় সংসদ নির্বাচন করে 2 বার পাস করি, আমাকে কিন্তু তারা ক্ষমতা দেয়নি। কারণ হিরো আলম রাজনীতিতে বেয়ামানান, হিরো আলম রাজনীতি করার যোগ্যতা নেই। অনেক সুশীল সমাজের লোকেরা এই কথা বলে যে জায়গাতে আমার যোগ্যতা নাই সে জায়গাতে আমি রাজনীতি কেন করব গেল। যে দেশে আমি রাজনীতি করছি কার জন্য? জনগণের জন্য। যে দেশের জনগণের সামনে আমাকে পিটানো হয়, ধরেন আমাকে 8-10 জন লোক পিটাইতেছে, সেখানে আমার সামনে দাঁড়াচ্ছে 400 লোক। 400 লোক দাঁড়িয়ে থাকে, ধরুন 8-10 জন লোক একজন না ঠেকায়, আমি আজকে মার খাচ্ছি কার জন্যে? জনগণের জন্য। আজকে আমাকে কিন্তু মার খাওয়া লাগছে জনগণের জন্যে। কিন্তু আজকে আমি দেশের এত আন্দোলন করছি কার জন্য? জনগণের। যে দেশের জনগণ আমাকে সেফটি দেয় না, সেই দেশের জনগণকে আমি কীভাবে সেফটি দেবো? জনগণের জন্য কেন এত কাজ করব? কারণ জনগণ এখন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল, আপনি দেশের আপনি এমপি হতে পারবেন 2টা পদ থাকলে। একটা আওয়ামী লীগ সরকার দল ক্ষমতা থাকে, আপনি নৌকা লেভেল ভোট করেন পাস করতে পারবেন। বিএনপি সরকার তখন আপনি আসবে, তখন ধানের শীষ লেভেল ভোট করেন আপনি আসতে পারবেন। এছাড়া জীবনে আপনি রাজনীতির সফলতার কোনো আমি রাস্তায় দেখি না সামনে। এই জন্য সব কিছু হিসাব করে দেখলাম, যে দেশের জনগণের জন্য এত কিছু করে আমাদেরকে মূল্যায়ন করা হয় না, তাহলে আমি কেন আমার জীবন মৃত্যুর মুখে ঠেলে দেবো? কারণ আমি মারা গেলে আমার মাকে তো খাওয়ানোর মতো কেউ নেই, আমার পরিবারকে দেখার মতো কেউ নেই। সব কিছু বিবেচনা চিন্তা ভাবনা করে দেখলাম আমি রাজনীতি আর করবো না, আমি জনগণের জন্য কাজ করব না, আমি আমার জন্য এখন কাজ করতে চাই। আসলে আপনারা অনেকে বলতেছেন আমরা হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই। তো তাদেরকে একটা কথা বলি যে আপনারা যারা এক শ্রেণীর লোক চাইতেছেন, আর এক শ্রেণীর লোক আপনারাই বলবেন, আমি যদি বাইশের উপদেষ্টা হয়ে আপনারাই বলবেন যে হিরো আলমের মতো লোক কেন উপদেষ্টা হলো। আপনারা কিন্তু টোল করবেন, আপনারাই লিখবেন যে আমাকে এই মনে করেন নাটক খেলা আপনি খেলার দরকার নেই। যে আপনারা একবার কোন চুরি কর, একবার বলবেন চুরি করিস না, দরকার নেই। আপনারা যা বলতেছেন আমি জানি যে কিছু লোকেরা আপনি মনে করেন আমাকে একটা ব্যবহার করার জন্য এই কথাটা বলতেছেন, কিন্তু আরেকটা শ্রেণীর লোকেরা যারা কথা বলতেছেন সেই কথাটা যুক্তিসম্পন্ন। কারণ যে বর্তমান ফারুকী ভাইকে দিয়েছে, ফারুকী ভাই আমরা দেখিনি কোনো রাজনীতির মাঠে ছিল, বাংলাদেশে যে কোনো জায়গায় কোনো অন্যায় অত্যাচার হলে সেখানে তাকে দেখেছে, এবং যেখানে মনে করেন তাকে দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ছিল, সে তেল মারা কিন্তু পোস্ট করতেছিল আগে দেখেছেন। এবং দেখেছেন বর্তমানে মনে করেন ছাত্র যখন আন্দোলন আছে 2-4 দিন সে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোনো মায়ের সন্তানের বুক আটকাতে পারেননি আপনারা এবং কোনো জায়গায় তন্ডে। এবং আরেকটা বিষয় দেখেন, যেখানে আরএফএন শুভ ভাইয়ের মতো লোক বঙ্গবন্ধু সিনেমাতে কাজ করেছিল, সেখানে যদি তাকে বঞ্চিত করা হয়, তার প্লট করা হয়, তাকে লাঞ্ছিত করা, এরকম আওয়ামী লীগের যারা যে সংগঠনের সাথে জড়িত ছিল কাজ করে তাদেরকে মনে করেন এরকম অপমান করা হয়। তার তিশা আপা বঙ্গবন্ধু সিনেমাতে কাজ করতেছিল, এবং সেই ঘরে থেকে ফারুকী ভাই কী হিসেবে উপদেষ্টা হয়, এবং সে ফারুকী ভাই জনগণের জন্যে কতদিন সে প্রতিবাদ করেছে, কোন কোন কাজে ছিল যে তাকে উপদেষ্টা বানানো হলো। এটা জনগণের প্রশ্ন, আমারও প্রশ্ন সবার কাছে থাকলো আর কি। আপনি কোনো একটা অনুষ্ঠানে বাইরে দেশে গেছেন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন ধরছিলেন ওখানে, আমাদের এখানে তো প্রায় 1 মাসের লাগান ধরে আন্দোলন হয়েছে, এতদিন বাইরে কেন থাকলো? সেই দেশের জনগণের জন্য আচ্ছা ধরেন ফারুকী ভাই মনে করেন ছিল না, তার পরিবার থেকে তিশা আপা ছিল, সে কেন মাঠে নামলো না? একজন তো থাকার প্রয়োজন ছিল। আপনি দেশের জন্য কিছু করতে চান, আপনি মনে করেন এখন যারা এখন মনে করেন দেখবেন, ফারুকী ভাইয়ের কথা বাদ দেন, এখন অনেকেই স্ট্যাটাস দিতেছে, তেল মারা স্ট্যাটাস, মানে বিএনপির পক্ষে এখন স্ট্যাটাস দেয়। এখন যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারা উল্টো দিকে পোস্ট দেয়, বুঝলেন না? এখন মনে করেন যে একটা কেউ না কেউ তো গাও বাঁচানোর জন্য একটা কথা বলতে হবে। এটা মনে করেন জনগণ দেখছে যে কারা কারা এই দেশের জন্য কী করছে, কারা তেল মারা পোস্ট করছে, কারা আবার পোল্ট্রি নিছে, এখন এটা জনগণই বিচার করবে। জরুরি একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করা দরকার, কারণ বেশ কিছু কারণ। একটা কারণ হলো যে দেশে বর্তমানে আইন পরিস্থিতির যে অবস্থা, তাদের খুব একটা ক্ষমতা নাই, তারা কলা গাছের লাগান দাঁড়িয়ে আছে। আর আইনের লোকজন যারা আছে কলা গাছের কোনো ক্ষমতা নেই, আমরা দেখতেছি। তাদেরকে যদি কোনো আসামিকে ধরতে দেওয়া হয়, বলা হয়, তারা বলে ভাই
একটা আসামি ধরতে গেলে আমরা 10 বার ভাবি ধরবো কি ধরবো না, কারণ আমাদেরকে মনে করেন সেফটি দেওয়ার মতো লোক নেই। তাহলে আইনের লোকেরা তো এই কথা বলে, তারা দেশ বাঁচাবে কে? তাহলে এরা করছে, এরা ক্ষমতা পূর্ণায় পাইতেছে না। এরকম প্রতিটা মনে করেন এই যে ধরেন যারা বর্তমানে দেশ চালাইতেছে ছাত্র, এরা জীবনের রাজনীতি কি দেশ কীভাবে চালানো এরা বোঝে না। এদেরকে আপনার দেশ কী হারে চলবে? দেশ তো যা আপনি মনে করছেন আর 5 বছর থাকলে দেশ ঘুরছে, মানে দেশ ভালো চলবে না, দেশ ভালো চলবে না। কারণ যারা এখন ওখানে ওই চেয়ারগুলো বসে আছে তারা একটাও মনে করেন দেশ নিয়ে কোনো দিন ভাবেনি, এরা দেশ নিয়ে রেসা তো করেনি কোনো দিন। তাহলে এরা দেশ কীভাবে চালাবে? তা দেশ চালাতে গেলে অবশ্যই আপনার নির্বাচন দরকার, কঠোরভাবে মনে করেন আমাদের আইন দরকার, তাহলে দেশ ভালো করে চলতে পারে। আপনি যতটাই আপনি পরিবর্তন করে দেশ আপনি নির্বাচন দেন না কেন, আওয়ামী লীগ মনে করেন কিছু লোকের চোখ খুলে দিয়ে গেছে যে নির্বাচন কী হারে করতে হয়, কীভাবে ব্যালট পেপার ছিনে নেওয়া হয়, কীভাবে চোরকে সিল মারা হয়, কীভাবে ভোট দখল করতে হয়, শিখে গেছে কিন্তু এরাও। তো যেরকম করে তারা কিন্তু এরকম কিন্তু এরাও মনে করে ভোট করে, কারণ এর 2-3 প্রমাণ নেন। আওয়ামী লীগ সরকার যেদিন দেশ থেকে তাড়ানো হলো, পরের দিন থেকে বিএনপির লোকেরা বিভিন্ন জায়গায় লুটপাট শুরু করে দিয়েছে, জায়গা দখল করা শুরু করে দিয়েছে, হাট বাজার দখল করা শুরু করেছে। এরা মাঠে থেকে পুতিং ছেলে এরাও কুপাইতেছে, এরাও মনে করেন জ্বালাও পোড়াও করতেছে। তাহলে আপনার পরিবর্তনে কি পাইলেন? আবার অনেকেই করছে চুপ থাক, ক্ষমতাতে আসলে তারপর দেখতেছি, তাদের মধ্যে তো পরিবর্তন কিছু দেখতেছে না। আওয়ামী লীগ যেরকম ছিল এক একভাবে দেশ খাইয়েছে, বিএনপি আসলে সে একরকম খাবে, পরিবর্তন কিছু পাবেন না। কারণ এই দেশে পরিবর্তন আনতে গেলে আপনাকে সব কটা দলে অংশগ্রহণ করতে হবে এবং এককভাবে কাউকে 200 আসন দেওয়া যাবে না। একটা দেশের ধরেন 10টা মনে করেন রাজনীতির দল ওখানে অংশগ্রহণ করে, প্রতিটা দল থেকে 10টা-20টা করে সিট মনে করি আর সংসদে যেতে হবে, সবাই কথা বলতে হবে এবং তাদেরকে আগে দেখতে হবে মনে করেন। আর নির্বাচনে একটা নিয়ম করতে হবে, সংসদ নতুন আইন 5 বছরের উপরে কোনো সরকার থাকতে পারবে, নির্বাচন দিতে হবে বাধ্যতামূলক, কোনো সরকার থাকতে পারবে না। এরকম কিছু যদি পরিবর্তন আনা যায় তাহলে দেশে অনেক কিছু পরিবর্তন আসতে পারে। নতুন নেতৃত্ব দেবে সেরকম দল তো নেই, সেরকম দল তো তৈরিও হয়নি। কারণ দেশের জনগণ 2টি জিনিস, একটা আওয়ামী লীগ একটা বিএনপি, দূরেই চেনে। আর নতুন যে কাউকে নিয়ে আসবে তারা নিয়ে আসতেই চায় না। তো জনগণ যতক্ষণ নতুন দল না আসবে দেশেরও পরিবর্তন হবে না। কারণ আপনার নতুন কাউকে দেখতে চায়, নতুন কাউকে মধ্যে কেউ আসে মনে করেন বিপিনুর ভাই, আন্দের রহমান পাত্র ভাই, তারপরে জামাতে ইসলাম, এগুলো নতুন কিছু আর এ বাদেও কিছু নতুন আরও দল নিবন্ধন পেয়েছে। তো আপনারা দেখেন তাদেরকে কটাকে সিট দেয় দেখবেন, কারণ তারা তো মনে করেন নিজেরাই 200 আসন নিয়ে যাবে, বুঝছেন। এবং আমি তো যে নেকে তা আপনি বললে হিরো আলম আপনি কেন নির্বাচন করবেন না, আমি নির্বাচন করে জীবনেও পাবো না। কারণ স্বতন্ত্র প্রার্থী কোনো জায়গায় আপনি কোনো রেয়াই পাবেন না সংসদের, কারণ তারা নিজেরা এককভাবে যারা মুখে তাদের দলীয় লোকেরা নির্বাচন করবে তারাই সংসদে যেতে পারবে। আপনি লিখে নিন আমার থেকে, এটা সামনে দেখবেন আপনারা। আসলে পরিবর্তন করা কোনো বিষয় না, পরিবর্তন করতে গেলে টাকা লাগে। যে আমি হিরো আলম নিজের পরিশ্রম করে সৎ পথে থেকে এখান থেকে আমি একটু একটু করে টাকা দামে একটা মুভি করি, আমাকে তো পরিবর্তন করার মতো কোনো প্রডিউসার আসেনি কি আমাকে নিয়ে মনে করে পরিবর্তন সিনেমা বানাবে। তা আমার নিজের জায়গার থেকে যত দূর পারি আমি, যে আমি তো বিগ বাজেটে সিনেমা বানাতে পারি না, এই টাকার মধ্যেই যাতে পরিবার একটু যে ভালো কিছু করা যায়। ধরেন আমি একের পর একটা সিনেমা করতেছি, দেখবেন আগে যে সিনেমা করছি তার থেকে পরকে সিনেমাকে তার একটু উন্নত করার চেষ্টা করছে, তারপরে যেটা করছে আরেকটু উন্নত করার চেষ্টা করেছে। এরকম আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছি। আর বাইরে কোনো প্রডিউসার থাকতো তাহলে আমাকে আরও হয়তো ভালো কিছু করা সম্ভব হইতো, কিন্তু আমরা চেষ্টা করতেছি আমি নিজে আরও যাতে ভালো কিছু করতে পারি। সবাই তো চাই যে ভালোর কোনো শেষ নেই, আমার চাই যে ভালো কিছু করি, কিন্তু আমি হয়তো অর্থভাবে অতটা ভালো করতে পারি না, কিন্তু চেষ্টা করি যত আমার অর্থের ভিতরে ভালো করে দিতে পারি জনগণকে। আমার জীবন শুরু থেকে উপহাস নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, তাই আমি নেগেটিভটা অনেক কষ্ট করে করে পজিটিভে নিয়ে এসেছি। আর একটা লোকও সবাই ভালোবাসতে পারে না, কিছু লোক থাকবে যে আমাকে নিয়ে উপহাস করবেই। তো যেমন উপহাস করে তেমন কিন্তু আমাকে সাহসী ব্যক্তি বলে, অনেকে ভালোও বলে, কিন্তু খারাপ ভালো নিয়ে দুনিয়া। আর যারা অনেকে নিয়ে আমার অনেক কথাবার্তা অনেক স্ট্যাটাস দেখে মন খারাপ হয়, কিন্তু আমি তাও নিজেকে ভেঙে পড়ি না, না আমি আমার মতো কাজ করতে চাই, সে বলছে বলুক গা। এইরকমকে সাহসটা আপনি মনের ভিতর নিয়ে নিয়ে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আসলে পরিবার থেকে যখন মনে করেন বিভিন্ন মারামারি হামলা টামলা হয় এই সমস্ত দেখলে অনেক কান্নাকাটি করে মন খারাপ করে দিয়ে এসব আর করিস না। আর যখন অনেকে ভালো বলে অনেক ভালোই বলে যে সাবধানে থেকে সেসব না করাই মনে হয় ভালো। তো সব কিছু মিলে কি পরিবার থেকে তো শুরু থেকে আমাকে কেউ সাপোর্ট দেয়নি,
আমি পরিবারতে সাপোর্ট কোনোদিনই পাইনি। আমি নিজে থেকে চেষ্টা করছি সাপোর্ট নেওয়ার। আস্তে আস্তে এই জায়গাটা যখন তৈরি করছি তখন তো পরিবার থেকে সাপোর্ট পেয়েছি। আর এসব তো মনে করেন থাকবেই, নেগেটিভ পজিটিভ থাকবে, এটা পরিবার থেকেও তাদের মনে করেন আস্তে আস্তে সহ্য হয়ে গেছে। তাদের প্রতিক্রিয়া অনেক ভালো, যে অনেক বড় বড় এমপি মন্ত্রী দেখছি যে স্টার দেখে তারা আমাদের কাছে আসেনি, তা তুমি আমাদের কাছে এসেছো বাবা, দোয়া করে তুমি আরও বড় হও, এই মানুষের দোয়াটা নিয়ে খেলে চলে আসি আমি। রাকিব শান্তদের সাথে যে কাজের কথা ছিল, আরাফ খানের বিষয়টা নিয়ে, আর ওটা প্রডিউসার ছিল। আমি আর কি 2 বছর ধরে তো আপনি দেখছেন আমাকে বাংলাদেশের বিভিন্ন রাজনীতি আন্দোলন এসব নিয়ে একটা ভেজালের মধ্যে আছি। এই জন্য আমি ওই দিকে যেতে পারিনি, আর একটা শিডিউল করছিল আর কাজের, এই জন্য যেতে পারিনি। তো এখন আবার সব কিছু একটু জ্ঞানজমিতে একটু স্থির হয়েছে, যেহেতু রাজনীতি থেকে একবারে বাদ দিয়েছি রাজনীতি, সেই হিসেবে এখন আমি কাজের দিকে মন দিয়েছি। এখন আমি এরই মধ্যে দুবাই যাব। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।